প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তপন ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগামীকালকের ষান্মাসিক পরীক্ষার গণিত প্রশ্নটি এবার আমি সমাধান করে দেখাবো। দেখো, প্রশ্নটা সমাধানের পূর্বে আমাদের আসলে বিষয়টা আগে বুঝতে হবে যে প্রশ্নটা আমাদের কাছে আসলে কি জানতে চেয়েছে এবং কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আমরা আসলে বুঝে নেবো আগে। দেখো, বলছে যে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর তুমি চিন্তা করতেছো এবং টেবিলের বিশেষ একটা বৈশিষ্ট্য দেওয়া আছে যেটা দৈর্ঘ্য প্রস্থ উভয়ই সমান। তার মানে দৈর্ঘ্য ও প্রস্থ সমান হওয়া বলতেই আমি বুঝি যে যেহেতু বর্গাকৃতি, তার এই বর্গাকৃতির টেবিলটা তোমার নিজের সঞ্চয়ের টাকা থেকেই আসলে তৈরি করতে হবে। কিন্তু তুমি যে টাকাটা সঞ্চয় করবে সেটা তারা বলে দিয়েছে কিভাবে সঞ্চয় করবে। বলছে ১ম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে, ২য় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ ১ম মাসে যদি তুমি ৳৩ সঞ্চয় করো, তাহলে ২য় মাসে তুমি আসলে সঞ্চয় করবে তার ততগুণ। অর্থাৎ ২য় মাসে তোমার সঞ্চয়ের টাকা হবে তার ততগুণ, মানে অর্থাৎ ৩ এর ৩ গুণ, মানে অর্থাৎ বলতে পারি আমরা ৳৯। এভাবে তুমি ২য় মাসে সঞ্চয় করবে। তারপর আরেকটা এখানে কথা বলছে যেটা হচ্ছে পরবর্তী যে মাস, পরবর্তী মাস বলতে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ইত্যাদি এই মাসগুলো। পরবর্তী প্রত্যেক মাসে ঠিক আগের মাসের, মানে অর্থাৎ তুমি যদি ৩য় মাসের কথা চিন্তা করো, ঠিক ৩য় মাস তুমি যদি চিন্তা করো তাহলে ৩য় মাস হচ্ছে ঠিক তার আগের মাসের পরবর্তী প্রত্যেক মাস, দেখো বলছে তার আগের মাসের, আগের মাস বলতে হচ্ছে ঠিক এই যে ২য় মাসের কথা হচ্ছে, আগের মাসের সঞ্চয়ের সাথে, আগের মাসের সঞ্চয় বলতে ৳৯, তার সাথে ঠিক ১ম মাসের টাকা গুণ করতে হবে। অর্থাৎ ১ম মাসের টাকা বলতে গেলে দেখো যে ৳৩ যেহেতু, তার মানে অর্থাৎ ৩য় মাস হবে ৩ ৯ ৳২৭। এরপর ৪র্থ মাস যদি আমি সঞ্চয় করতে চাই তাহলে ঠিক তার আগের মাসের, আগের মাস বলতে এবার হচ্ছে আসলে ৩য় মাস হবে। ৩য় মাসে ঠিক ৳২৭ আছে। তাহলে ৪র্থ মাসে হবে ঠিক আগের মাসের ১ম মাসের যত আছে তত গুণ। তাহলে ১ম মাস ৳৩ ছিল, তার মানে অর্থাৎ কি ৩ যদি ২৭ আমরা গুণ করি তাহলে ৳৮১ পাচ্ছি। এইভাবে আসলে মানে ঠিক আছে কি আমাদের সঞ্চয়গুলো করতেই হবে। এরপর দেখো বলছে যে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা ২ জন ১ম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও এবং ১ম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করবে। এভাবে আসলে কথাগুলো বলা আছে। এখান থেকে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। ১ নাম্বারে দেখো বলছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো। অর্থাৎ যে হিসাবটা আমরা আসলে করলাম এটা এইভাবে আসলে ছক আকারে লিখতে বলছে। দেখো, আমি সমাধানটা রেডি করেছি। দেখো, এখানে আমি সুন্দর করে সাজিয়ে লিখেছি যে সাশ্রয়ী সহি সঞ্চয় করি পরিকল্পনা। মনে করি এখান থেকে উত্তর আসলে শুরু সমাধানটা। ১ম মাসে ৳৩ সঞ্চয় করব। পরবর্তী মাসগুলোতে আগের মাসের সঞ্চয়ের সাথে যেহেতু ১ম মাসের সঞ্চয়ের টাকা আসলে গুণ করার কথা বলেছে, ওই ভাষাটা আমি এখানে লিখে দিয়েছি। সঞ্চয়ের হিসাবে এই দেখো ছক আকারে আমি দিয়েছি। যেটা ১ম মাসে যদি আমি ৳৩ সঞ্চয় করি যদি আমি ধরি, যেহেতু আসলে ওখানে দেয়াই আছে। তারপর বলছে ২য় মাসে সঞ্চয় করব ঠিক ১ম মাসের আছে কি তত গুণ। তাহলে ১ম মাসে যদি ৳৩ সঞ্চয় করি তাহলে ২য় মাসে ১ম মাসে তত গুণ, মানে ৩ গুণন ৩ সমান ৳৯ পাচ্ছি। এবার ৩য় মাসে সঞ্চয় যেহেতু করব, ৩য় মাসের সঞ্চয়ের বিষয়টা বলছে যে ২য় মাসে যত হবে তা ঠিক তার সঙ্গে ১ম মাসের সংখ্যাটা গুণ হবে। গুণ দিলে আমাদের ৩য় মাসটা পাচ্ছি। এবার ৪র্থ মাসে যদি বলি, ঠিক পূর্বের মাসের টাকা যত হবে, পূর্বের মাস বলতে আসলে ৩য় মাস। পূর্ব মাসের টাকার সাথে ঠিক ১ম মাসের টাকাটা আসলে গুণ করতে হবে। এইভাবে ৫ম মাস ঠিক হচ্ছে তার ৪র্থ মাসের যে টাকাটা আছে তার সঙ্গে আমাদের ১ম মাসের টাকাটা গুণ করতে হবে। এইভাবে আসলে আমাদের মানে যত মাস দরকার আমরা প্রয়োজনভাবে আসলে সামনের দিকে এগিয়ে যেতেই থাকবো। তা আমি ৬ষ্ঠ মাস পর্যন্ত আসলে এখানে দিয়েছি। দেখো, পরবর্তী প্রশ্নটাতে আমাদের বলছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। তাহলে দেখো, আমি পরবর্তী উত্তরটা দিয়েছি সূচক আকারে প্রকাশ করা যাবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। এখানে প্রতিটি সংখ্যা ৩ এর গুণিতক। মানে তুমি যদি একটু দেখো যে যা আছে এই যে ৯ যে ৩ হচ্ছে ৩ এর গুণিতক। কারণ ৩ একে ৩ হয়। তারপর ৯ সংখ্যাটি তাও হচ্ছে কিন্তু ৩ এর গুণিতক। কারণ হচ্ছে কি ৩ একে ৩, ৩ তিরিকা ৯। আবার হচ্ছে ২৭ সংখ্যাটি ৩ এর গুণিতক। ৩ ৯ যেহেতু ২৭, এইভাবে প্রত্যেকটা সংখ্যায় আসলে ৩ এর গুণিতক এখানে আমরা পাচ্ছি। আম যার কারণে আছে ১ম মাস সমান ৩ এর উপর পাওয়ার ১ দিলে ৩ হয়। ২য় মাস সমান হচ্ছে ৩ এর উপর পাওয়ার যদি দেই, তার মানে অর্থাৎ আমার ৩ এর উপর পাওয়ার যদি ২ থাকে তার মানে এটাকে আমরা ভাঙাইতে পারি। ৩ গুণ আসলে ৩। তার সমান হচ্ছে আমরা ৯ পাচ্ছি। ৩য় মাস যেহেতু ৳২৭ আসলে আমরা জমা করেছি। এটাকে যদি আমরা মানে আসলে সূচকীয় আকারে লিখি তার মানে অর্থাৎ ৩ এর উপর পাওয়ার ৩ মানে কত? ৩ গুণন আসলে ৩ গুণন ৩। এটাকে আমরা ভাঙাইলে ঘুরে ফিরে ৩ এর উপর পাওয়ার ৩ ই পাচ্ছি। একইভাবে বাকিগুলো আমি তাই করেছি। এরপর পরবর্তী প্রশ্নটাতে আমরা যাব একটু। ৫ম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এটা আসলে জানতে চেয়েছে। আমরা এবার ৫ম মাসের সঞ্চয়টা দেখব। তাহলে দেখো, ৫ম মাস আ সঞ্চয়ের পরিমাণ যদি বলি আমি, তার মানে দেখো এই যে এখানে আমি এর আগের সমাধানটাতে দিয়েছি। ৫ম মাস সমান ৩ এর উপর পাওয়ার ৫ আসছে আরকি।
তাহলে ৩ এর উপর পাওয়ার যদি ৫ দেই তাহলে মানে হচ্ছে আমরা এটাকে ব্যাখ্যা করি ৩ এর উপর পাওয়ার ৫ মানে অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা আসলে ততবার গুণ আকারে অর্থাৎ ৩ গুণন ৩ গুণন ৩ অর্থাৎ ৫ বার আসলে ৩ গুণ হবে। তাহলে ৫ বার যদি আমরা আসলে ৩ গুণ করি তাহলে ২০০ আসলে ৳৪৩ আমরা পাচ্ছি আরকি। তার মানে পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণটা আমরা পেয়েছি। এবার পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। পরবর্তী দেখো প্রশ্নটা বলছে, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা আসলে প্রয়োজন হবে? এটা আমাদের কাছে আসলে জানতে চেয়েছে। তা আমরা যদি এটা দেখি যে টেবিল তৈরি করতে কত মাস সঞ্চয় করতে হবে? মনে করি টেবিলটি বানানোর খরচ আমি ধরে নিয়েছি ৳৭০০। তোমরা চাইলে আসলে আরো বেশি বা কম আসলে ধরে নিতে পারো। তা ১ম মাসে যদি আমি ৳৩ সঞ্চয় করি, দেখো ১ম মাসে কিন্তু আমরা ৳৩ আসলে সঞ্চয় করেছি। আমি যদি এই ছকটা আসলে দেখি ১ম মাসের সঞ্চয় আমার ৳৩ এবং ২য় মাসে ৳৯, ৩য় মাসে আসলে ৳২৭ এইভাবে আমার সঞ্চয়ের পরিমাণটা চলমান ছিল। তারপর বলছে যে ৳৩ সঞ্চয় করলে ধারাবাহিকভাবে সঞ্চয় করলে আমি যদি ৬ মাস পর্যন্ত সঞ্চয় করি, যেটা হচ্ছে ৩ এর উপর পাওয়ার যার কারণে ৬ দিয়েছি সমান ৳৭২৯ হবে। যা হচ্ছে আমার টেবিল বানাতে প্রয়োজন ছিল ৳৭০০ কিন্তু আচ্ছা ৬ মাসে যদি আমি ওই অনুযায়ী সঞ্চয় করি তাহলে ৳৭২৯ যা ৬ষ্ঠ মাস পর্যন্ত লাগবে। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব এখানে উত্তর দ্বারা লিখতে পারি অতএব ৬ষ্ঠ মাস পর্যন্ত সময় লাগবে। ৬ষ্ঠ মাস পর্যন্ত সময় লাগবে। তোমরা এটা এই পর্যন্ত লিখে দিবে। তারপরে দেখো পরবর্তী আমাদের ২ নম্বর যে প্রশ্নটা বলছে, পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের একটা নির্দেশনা দিয়েছে যে, কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। তার মানে অর্থাৎ যদি আমি একটা হচ্ছে মানে আকৃতির কথা বলি ত্রিমাত্রিক, ঠিক আছে আমি যদি একটা ত্রিমাত্রিক আকৃতি এরকম চিন্তা করি, যদিও আসলে এটা ত্রিমাত্রিক নয়, দ্বিমাত্রিক হয়ে গেছে। তো জাস্ট ধরে নাও তোমরা, যার দৈর্ঘ্য যদি আমি আসলে মনে করি A ধরি, প্রস্থ হচ্ছে A ধরি এবং হচ্ছে উচ্চতা যে বিষয়টা সেটাও যদি আসলে আমি A ধরি, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান থাকে আমরা তাকে আসলে ঘনক বলতে পারি। যেমন হচ্ছে রুবিক্স কিউব আমরা বলতে পারি। তোমরা আসলে সবাই এই জিনিসটার সঙ্গে পরিচিত। রুবিক্স কিউব হচ্ছে কিন্তু আসলে ঘনক আকৃতি যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। তো এখানে দলগতভাবে কাজটির পরিকল্পনা করতে বলছে এবং সবাই মিলে মডেলটি তৈরি করতে বলছে। তোমরা এটা হচ্ছে কাগজ কেটে আসলে মডেলটা তৈরি করবে। যেহেতু দলগত কাজ, তাই আমি এটা দেখালাম না। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে? আচ্ছা দেখো যেহেতু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান জানি আমরা আর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেটা আসলে ঘনক হয় বা হচ্ছে আমরা যার কারণে এখানে লিখতে হবে যে তৈরিকৃত মডেলটির জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে ঘনক। যেটা আমি সমাধানে দেখিয়ে দিয়েছি দেখো। যে জ্যামিতিক আকৃতি তৈরিকৃত মডেলটি একটি ঘনক যা কিউব আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা। পরবর্তী প্রশ্নটাতে বলছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ক্ষেত্রফল বলতে বুঝি আমরা কোনো আকৃতির বা কোনো সমতল পৃষ্ঠের ঠিক উপরিভাগের যে মোট পরিমাণ এই পরিমাণটা নামিয়ে আসলে ক্ষেত্রফল। তাই এখানে আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছে আরেকটা বিষয় জানতে চেয়েছে সেটা হলো আয়তন। তাহলে আয়তন বলতে বুঝি আমরা কোনো আকৃতির ঠিক ভেতরের মোট যে পরিমাণটা বা ধারণ ক্ষমতা যেটা সেটাকে আসলে আয়তন বলা হয়। আ আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি আসলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এবং ক্ষেত্রফলের বিষয়টা আলাদা। মানে একেক আকৃতির ক্ষেত্রফল আসলে একেক রকম। যেহেতু আমাদের আসলে মানে আমাদের মডেলটি ছিল আসলে ঘনক আকৃতির। তো আমি এখানে সমাধানটা তো রেডি করেছি। দেখো আয়তন একটি আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয়। মনে করি ঘনকের ১ বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, তাহলে ঘনকটার ১ বাহুর দৈর্ঘ্য যদি A হয় তাহলে তার আয়তন আসলে নির্ণয় সূত্র যেহেতু আমরা জানি দৈর্ঘ্য গুণন আসলে প্রস্থ এবং হচ্ছে গুণন উচ্চতা। আর এখানে তার মানে বলছে তারা যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আসলে ৩ টাই সমান। তার মানে দৈর্ঘ্য যদি A হয়, প্রস্থ যদি A হয় এবং হচ্ছে উচ্চতা যদি A হয়, তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি A টু দি পাওয়ার আসলে ৩ আমরা বলতে পারি অর্থাৎ A কিউব। একটি তলের ক্ষেত্রফলের কথা বলেছে। তার মানে ক্ষেত্রফলের যে বিষয়টা দেখো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে ১ বাহুর দৈর্ঘ্য গুণন ১ বাহুর দৈর্ঘ্য। মানে অর্থাৎ ১ বাহু যদি A হয়, তাহলে আরেক বাহু আসলে A, তাহলে A গুণন A মানে অর্থাৎ A স্কয়ার। তাহলে তলের ক্ষেত্রফল আমি A স্কয়ার দিয়েছি। এবার পরবর্তী ৩ নম্বর প্রশ্নটা দেখব। দেখো ৩ নম্বর প্রশ্ন তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো যেহেতু আসলে মানে ঘনকের ৬ টা তল থাকে, তাই একটা তলের ক্ষেত্রফলকে যদি তুমি ৬ দ্বারা গুণ করো তাহলে হচ্ছে ৬ টা তলের তুমি ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবা। তা আমরা একটা তলের ক্ষেত্রফল যদি বের করি তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a ইনটু a যেহেতু হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহু হবে। তার মানে a স্কয়ার এটাকে যদি আমি আসলে ৬ দ্বারা গুণ করি তাহলে ৬ টা তলের ক্ষেত্রফল পাচ্ছি। অর্থাৎ a স্কয়ারকে 6 দ্বারা গুণ করলে কিন্তু 6a স্কয়ার আসলে হবে। তো আমি এই কথাগুলো লিখেছি যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হচ্ছে
তৈরিকৃত ঘনকের ৬টি তল থাকে। প্রতিটি তলের ক্ষেত্রফল যেহেতু a স্কয়ার আমরা এখানে পেয়েছি, তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল অর্থাৎ ৬ টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার আসলে হবে। পরবর্তী অংশ সমাধানের জন্য একটু অপেক্ষা করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সকলকে।